আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। আমরা লক্ষ্য করছি যে কথিত ছাত্রনেতাদের সঙ্গে বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রনেতারা এখন সরকারে রয়েছেন তাদের সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপির একটা দূরত্ব বাড়তে শুরু করেছে। বিএনপির নেতৃবৃন্দ যা বলছেন সেটা এই ছাত্রনেতারা সহ্য করতে পারছেন না। অন্যদের কথা বাদই দিলাম, অন্যরাও কথা বললে তাদেরকে সহজেই স্বৈরাচারের দোসর হিসেবে ট্যাগ করে দেওয়া হচ্ছে এবং এই স্বৈরাচারের দোসরদের কলম ভেঙে দেয়া, হাত ঘুরিয়ে দেয়া, এগুলো বলা হচ্ছে। যেমনভাবে জামাতকে বিএনপির সঙ্গে ট্যাগ করা বা বিএনপিকে জামাতের সঙ্গে ট্যাগ করতো আওয়ামী লীগ, ঠিক একইভাবে সেই কাজটা এখন আমরা লক্ষ্য করছি। জামাতকে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, একইভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে থাকা লোকজন কোনো আইনি প্রক্রিয়া ছাড়া আগেই যদি এরকম সিদ্ধান্ত দিয়ে দেয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, তাহলে এই নির্বাচন নিয়ে বাংলাদেশের ভিতরে কে প্রশ্ন তুলবে না তুলবে আমি জানি না, আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যারা এগুলো বলেন টলেন তাদের পৃথিবীর সম্পর্কে কতটা ধারণা আছে, কতটা যোগাযোগ আছে আমি জানি না, বাট যৎকিঞ্চিত আমার যেসব যোগাযোগ বা যৎকিঞ্চিত আমি যাদের সঙ্গে কথা বলি, আমি স্পষ্ট করে বলতে পারি কারো কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে না। এবং আমার সেন্স বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা বড় স্টেক হোল্ডার, তারা সেটা চাইবে না। কারণ তারা জানে যে এই প্রথম বহু বছর পরে তাদের সুযোগ এসেছে ক্ষমতায় যাবার জনগণের ভোট নিয়ে, এবং সেটাকে তারা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে চাইবে না। আমি অনেকবার বলেছি বাংলাদেশকে একটা তালিবান রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না। সিজিএস এর কাজ করতে গিয়ে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি, যেসব কথাবার্তা শুনছি, আমাদের অনেকগুলো মিটিংয়ে আমরা সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানাই, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাই, সমস্ত স্টেক হোল্ডারদের আমন্ত্রণ জানাই, এবং সেখানে যেসব আওয়াজ আমরা শুনছি অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর। এই আওয়াজ আমরা আগে কখনো শুনিনি। আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরশাসক, আরেক ফ্যাসিস্টের হাতে পড়তে চাই না। অনেকেই বলছেন একে বাদ দিয়ে বিকে কেন চাইবো আমরা, মানে আওয়ামী লীগ বাদ দিয়ে আমরা বিএনপিকে চাইবো। মানুষ চাইলে আপনার চাইতে আপত্তি কোথায়? আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, মানুষ চাইলে আপনার আপত্তি কোথায়? আমাকে অনেক সময়, আমি আগেও বলেছি যে বিদেশিরাও আগে জিজ্ঞেস করতেন, ডিপ্লোমেটও জিজ্ঞেস করতেন, বিএনপিকে তো মানুষ দেখেছে এবং মানুষ তো হ্যাপি না, সো তোমরা কেন আবার নির্বাচন তো দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি ক্ষমতায় চলে আসবে বলে আমরা নির্বাচনী ব্যবস্থা বাতিল করে দেব, আমরা ভোট করব না? আমি সবসময় বলেছি লেট পিপল ডিসাইড, জনগণকে সিদ্ধান্ত নিতে দিই। জনগণ যাকে চাইবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বামপন্থী, ডানপন্থী, কিছু যায় আসে না। এবং জনগণই পরে বুঝবে, সে যদি ভুল করে, ভুল করলে বুঝতে পারবে যে তার কি করা উচিত, ভুলের খেসারত সে দিবে, ভুল করলে সেই আবার বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে পরিবর্তনটা আনবে। আর ভোটের মাধ্যমে পরিবর্তন আনবার সুযোগ থাকলে তো সে করবেই। আমাদের একটা ব্যবস্থা দরকার, আমাদের ইনস্টিটিউশন দরকার, ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা দরকার। আমরা ইদানিংকালে ওই যে উপদেষ্টাদের বক্তব্য দেখতে পাচ্ছি, গরম গরম বক্তব্য, অধিকাংশই ফেসবুকে দেয়া, ভয়াবহ। একাধিক উপদেষ্টার আমরা দেখলাম, ভয়াবহ। অনেকে আবার আমি যেসব কথাবার্তা বলি তখন আমাকে আবার ট্যাগ করার চেষ্টা করছেন। আমি কি বিএনপির হয়ে কথা বলছি? আমি সরি, আমি কোনোদিন বিএনপি করি নাই, আমি এখনো করছি না, ভবিষ্যতে আমি বিএনপি করবো না, রাজনীতি আমি করবো না, এমপি মন্ত্রী আমাকে কেউ কোনোদিন দেখতে পাবেন না। আমি কোনোদিন রাজনৈতিক সুবিধা নিয়ে ব্যবসা করা সেগুলো করব না। কাজেই অত্যন্ত পরিষ্কার, যদি কখনো দেখতে পান আমাকে জানাবেন বা পাবলিককে আপনারা জানাতে পারেন, আমি আমার দেশের স্বার্থে কথা বলছি। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বা মুক্তি সংগ্রামের সময় শেখ মুজিবুর রহমানের চেয়ে অনেক বড় বড় নেতা ছিলেন। আওয়ামী লীগের সমপরিমাণ শক্তিশালী জনপ্রিয় রাজনৈতিক দল ছিল, কিন্তু সময়ের চাহিদা পূরণ করতে পেরেছে আওয়ামী লীগ। সময়ের সাহসী নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান এবং তিনি প্রধান হয়ে উঠেছেন। আওয়ামী লীগের বিচ্যুতি ঘটেছে স্বাধীনতার পরে বিএনপির উপরে, বিএনপি তখন যদিও প্রতিষ্ঠা হয়নি, মূলত জিয়াউর রহমানের উপরে ভর করে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে হয়েছে। গত 15 বছরে বিএনপিকে হেন পরিমাণ হেনস্থা নেই। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি, কোনো ভালোবাসা থেকে না। আওয়ামী লীগের প্রতিও আমার কোনো প্রীতি নেই, আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি, করবার প্রশ্নই ওঠে না, ভবিষ্যতে তো নাই।
রাজনীতির কথাই তো বললাম, আমি সেটা করবো না। আজকেও আবার সেই সময় যাকে আওয়ামী লীগ তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার দলের মধ্যে যারা ইতিবাচক রাজনীতি করতে চান, ভালো রাজনীতি করতে চান, বা আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করবার জন্য তার একমাত্র ভরসা কিন্তু বিএনপি। কারণ এই যে গণতন্ত্র, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিটা এখন করতে চাইছে, মধ্যপন্থার একটা রাজনীতি করতে চাইছে। আবার এই মধ্যপন্থার রাজনীতির কথা যখন বলি, তার আগে বলে নেওয়া ভালো, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা যথার্থ কথা বলেছেন, যে সরকার যদি এই সরকার ভালো নির্বাচন করতে না পারে, তাহলে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার চাই। কারণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিটা বিএনপির না, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের। এটা নিয়ে একজন উপদেষ্টা এত উত্তেজিত হয়ে পড়লেন কেন, আমি সেটা বুঝতে পারলাম না। অন্যান্য উপদেষ্টাদের অন্যান্য কথাবার্তা না হয় বাদই দিলাম, স্ট্যাটাস দিয়ে সরিয়ে ফেলা থেকে শুরু করে অনেক কিছু আপনারা করছেন, গরম গরম বক্তৃতা দিচ্ছেন। সো আমি 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 যেটা বলছিলাম যে আওয়ামী লীগের জন্য সবচাইতে দুর্ভাগ্য, যাদেরকে তার তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নিশ্চিহ্ন করতেছে, তারাই এখন তাদের ত্রাণকর্তা হিসেবে রাজনীতিতে আবদ্ধ। অনেকে বলবেন তাহলে বিএনপিকে স্বৈরশাসককে ফেরত আনতে না, বিএনপি সেটা আনছেন, এটা বিএনপির দায়িত্ব নয়। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করবার কথা এখনো বলছে, আমরা দেখতে পাচ্ছি। বিএনপিকে এখানে থাকবে শেষ পর্যন্ত। বিএনপিকে 31 দফা যেটা দিয়েছে তার 3 দফাও পূরণ করবে, নাও করতে পারে। যখন করবে না তখন আমরা বিএনপির অবশ্যই সমালোচনা করব। কিন্তু যেহেতু একটা সুযোগ আছে, একটা সময় এখন, যেটা 71-এ 70-এ আওয়ামী লীগ যে ভূমিকায় ছিল, আওয়ামী লীগের যে প্রয়োজনীয়তা ছিল, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির প্রয়োজনীয়তা ততখানি প্রয়োজন। নাহলে বাংলাদেশ যে পথে হাঁটছে, বাংলাদেশে কতিপয় ব্যক্তি যে পথে নিয়ে যাবার চেষ্টা করছেন, প্রকৃতপক্ষে তারা বাংলাদেশে একটা অন্ধকার যুগে নিয়ে যেতে চাইছেন। পেছন থেকে কতিপয় ব্যক্তি, কতিপয় তরুণ যারা সরকারে আছেন, সরকারে থাকা কয়েকজন যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করছেন, বা তাদের কারো কারো ইডিওলজিক্যাল ইন্টারেস্ট আছে, এবং অন্তত একজন উপদেষ্টা, তিনি প্রথম থেকে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করেছেন। তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করেছেন, তিনি ছাত্রদেরকে বিভ্রান্ত করেছেন, বিশেষ করে এই ছাত্র নেতাদের, এবং আজকে হয়তো তিনি মধ্যপন্থায় চলবার চেষ্টা করছেন। আজকে হয়তো বিএনপি সহ অন্যদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছেন, কিন্তু ভুল যেটা করবার, ক্ষতি যেটা করবার, সেটা প্রথমেই করে ফেলেছেন। আমি ছাত্রদের বারবার বলেছি, গণজাগরণ মঞ্চের নেতাদের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। আমি বারবার বলি, ছাত্রদের বিরুদ্ধে বলা মানে অনেকেই সারা দেশে ঘুরতে গিয়ে অনেকের প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাকে। ছাত্রদের কাজ হচ্ছে লেখাপড়া, রাষ্ট্র চালনা নয়। পৃথিবীতে এমন কোনো নজির নেই যে ছাত্র সমাজ, ছাত্ররা দেশ পরিচালনা করেছে আর সেই দেশ শনৈ শনৈ উন্নতি করেছে রাজনৈতিক অর্থনৈতিকভাবে, কোনো নজির নেই, কেউ দেখাতে পারবেন না। আমি তো ঢাকার বাইরে কথা বলতে গিয়ে এখন শুনি বাংলাদেশকে নাকি আফগানিস্তান বানাতে হবে। ভাবতে পারেন এই কথা বাংলাদেশে এখন মানুষ বলে? আমরা ছাত্রদেরকে তৈরি করব, তাদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করব, তাদেরকে দেশের বাইরে লেখাপড়া করতে পাঠাবো, যার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, এবং এমন একটা নেতৃত্ব তাদের মধ্যে দিয়ে করবো যেমন ভবিষ্যতের বাংলাদেশ আরো উজ্জ্বল হতে পারে। পৃথিবীতে নানা জায়গায় ছড়িয়ে থাকবে আমাদের এই ছাত্ররা, শিক্ষা দীক্ষায় বড় হয়ে এমন এমন জায়গায় তারা দখল করে নেবে যেখানে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে কম্পিট করতে পারি না, যে কারণে আমাদের এত পিছিয়ে থাকতে হচ্ছে, আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি না, আমাদের ডোমেস্টিক অ্যাফেয়ার্সে আমাদের অন্যান্য দেশ বা প্রতিবেশীরা ইন্টারফেয়ার করে। অনেকেই বলতে পারেন, অনেকেই বলেন যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষার কথা বলে আওয়ামী লীগ অনেক কিছু করেছে, বিএনপি অনেক কিছু করেছে, রাজনৈতিক দলগুলো সবসময় বলে জনগণের কথা তারা বলছে। কতটা সময় তারা জনগণের কথা বলেন আর কতটা সময় নিজেদের কথা বলেন সেটা ভাবার বিষয়। একটা বিষয় আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হয়েছে, বিএনপি যেহেতু একটা মধ্যপন্থা রাজনীতি করতে চাইছে, বিএনপিকে আমি অনেক জায়গায় দেখছি যে আমরা যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই, আলোচনা করতে যাই, মিটিং করতে যাই, তাদের প্রতিনিধিত্ব থাকে আরও 10-20টা নতুন শক্তিমান বলতে এখন আলোচনায় আছে এরকম কিছু রাজনৈতিক শক্তি বা প্ল্যাটফর্ম, নাগরিক প্ল্যাটফর্ম এর লোকজনকে বর্তমান বাস্তবতায় তারা আসেন, আমন্ত্রণ জানাতে হয় যেহেতু তারা ক্রিয়াশীল। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত ক্লিয়ার, যেই যে 10-20টা প্ল্যাটফর্ম বা শক্তি আমরা দেখতে পাচ্ছি, কোনোটা ছাত্রদের নামে ক্ষমতায় থাকা, কেউ তার বাইরে থেকে, বা আরও নানান রাজনৈতিক পরিচয়, এরা মূলত একটি রাজনৈতিক দলের অনেকগুলো পকেট। এবং কোনো একটা অনুষ্ঠানে যখন কথা বলে,
তখন বিএনপি বা দু একটা দল হয়তো একভাবে কথা বলছে, আর বাকি 15-20টা কণ্ঠস্বর মোটামুটিভাবে একই, কিন্তু দিন শেষে তারা কিন্তু একটা সংগঠনের। আমার কথাটা আপনারা খতিয়ে দেখবেন, বোঝার চেষ্টা করবেন আমি কি মেন করছি। খুব বেশি পরিষ্কার আমি করলাম না, কিন্তু নিঃসন্দেহে আমার সাহস আছে, আল্লাহ তাআলা আমাকে সেটা দিয়েছেন, আমি অবশ্যই সেটা পরিষ্কার করব। কিন্তু তার আগে আপনারা একবার চিন্তা করুন যে আসলে কী ঘটছে বাংলাদেশে। এবং আমি মনে করি বিএনপির জন্য যথেষ্ট চিন্তা করবার সুযোগ রয়েছে, যথেষ্ট কৌশলী হবার সুযোগ রয়েছে। মধ্যপন্থা রাজনীতি করলে এটা অত্যন্ত ইতিবাচক দিক। আমি লক্ষ্য করছি যে বাংলাদেশের ডিরেকশনটা কেউ কেউ কোন দিকে নিয়ে যাবার চেষ্টা করছেন সেটা বিএনপি কিছুটা আঁচ করতে পেরে আমরা লক্ষ্য করছি। কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে তারা তাদের এনগেজমেন্টটা বাড়াতে শুরু করেছে, কথাবার্তা বলতে শুরু করেছে, কিন্তু নিজেদের যে সক্রিয়তা সেটাকে ধরে রেখে। আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব খেলাফত মজলিসের সঙ্গে কথা বলেছেন, চরমনাই পীরের সঙ্গে কথা বলছেন, বা ইসলামী আন্দোলনের সঙ্গে কথা বলছেন। এগুলো একটা গুড সাইন। কিন্তু অবশ্যই বিএনপি যে কট্টর ডানপন্থী বা কট্টর বামপন্থীদের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে না, সেটা বিএনপির রাজনীতিতে বর্তমানে এবং আগামী দিনের জন্য পরিষ্কার। তবে অবশ্যই তারা একটা ইনক্লুসিভ রাজনীতি যেহেতু করতে চায়, সবাইকে নিয়েই তারা পথ চলতে চায়, যেটা গণতন্ত্রের জন্য খুবই কল্যাণকর। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ।